বৈযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব রুশ সাহিত্যিক আন্তন চেখভের গল্প দ্য কিস। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। শিরোনাম দিয়েছেন চুম্বন। ২০ মে সন্ধে ৮টার দিকে একটি সংরক্ষিত গোলন্দাজ বাহিনীর ৬টি কামানবাহী সেনাদলই সদর দপ্তরে ফেরার পথে মেস্তেকি গ্রামে রাতের মতো যাত্রাবিরতি করল। প্রাসঙ্গিক তর্কবিতর্ক তখন প্রায় তুঙ্গে উঠেছে। কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছে কামানগুলো নিয়ে, অন্যেরা চার্চের সামনে ফাঁকা জায়গায় সমবেত হয়ে সৈন্যদের রাত্রিকালীন বাসস্থান সংক্রান্ত নির্দেশ শুনছে। এমন সময় অদ্ভুত এক ঘোড়ার পিঠে অসামরিক পোশাক পরা এক লোক চার্চের পেছন দিক থেকে এসে হাজির হল। কালো কেশর, গর্দানটা সুন্দর, আর ছোট লেজওয়ালা ছোট এই ঘোড়াটা সরল রেখায় না এসে এমনভাবে একপাশ হয়ে ছোট ছোট নাচের তালে পা ফেলে এগিয়ে এলো যে দেখে মনে হলো তার পায়ের ওপর বুঝি চাবুকের ঘা পড়ছে। লোকটি সেনা অফিসারদের সামনে এসে টুপিটা নামিয়ে বলল, আমাদের জমিদার সাহেব, মহামান্য লেফটেন্যান্ট জেনারেল ভন রাবেক এখনই চায়ের আসরে যোগ দিতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন। এরপর ঘোড়াটি নাচের তালে তালে অভিবাদন জানিয়ে আগের মতোই একপেশে হয়ে হেঁটে দিক পরিবর্তন করল। লোকটিও আগের মতোই মাথায় টুপি চড়িয়ে ওই অদ্ভুত ঘোড়ায় চড়ে চার্চের পেছন দিকে পুনরায় অদৃশ্য হয়ে গেল দ্রুত। অফিসাররা যার যার নির্দিষ্ট বাসস্থানের দিকে পা বাড়াল, আর কিছু অফিসার ক্ষোভের সঙ্গে বলল, কি আপদ রে বাবা, ঘুমে চোখ ভেঙে আসছে, আর এদিকে কে এক ভন রাবেক চা নিয়ে হাজির। চার মানেটা যে কি তা আমরা জানি। ৬টি সেনাদলের অফিসারদেরই স্পষ্ট মনে আছে আগের গ্রীষ্মে সৈন্য পরিচালনার পথে তাদের সকলকে এবং সঙ্গী একটি কসাক সেনাদলের অফিসারদেরকেও ঠিক একইভাবে স্থানীয় জমিদার চা খেতে ডেকেছিলেন। তিনিও ছিলেন কাউন্ট এবং অবসরপ্রাপ্ত অফিসার। এই অতিথি পরায়ণ কাউন্টটি ভালোবাসা ও দয়া দেখিয়েছিলেন প্রচুর, স্তূপাকার করেছিলেন খাদ্য ও পানীয়, রাতের জন্য নিজ নিজ বাসস্থানে তাদের ফিরতেই দেননি, রাতটা তার বাড়িতে কাটাবার অনুরোধও জানিয়েছিলেন। ব্যবস্থাদি অবশ্যই খুবই ভালো ছিল, তার চাইতে ভালো ব্যবস্থা তারা আশাই করতে পারে না। কিন্তু গোলমালটা হলো, এই অবসরপ্রাপ্ত অফিসারটি যুবকদের সাহচর্য বড় বেশি পছন্দ করে বসেছিলেন। দিনের আলো ফোটা পর্যন্ত তাদের জাগিয়ে রেখেছিলেন। অতীতের মধুর দিনগুলির অনেক কাহিনী শুনিয়েছিলেন। ঘরে ঘরে ঘুরিয়ে তাদের দেখিয়েছিলেন নিজস্ব সংগ্রহের মূল্যবান সব তৈলচিত্র, পুরনো ছবির কপি, বিরল সব অস্ত্রশস্ত্র, উঁচু মহলের মানুষদের লেখা চিঠিপত্র পড়ে শুনিয়েছিলেন। আর ক্লান্ত বিরক্ত অফিসাররা একটু শোবার আশায় পরস্পর মুখ চাওয়াচাই করতে করতে আস্তিনের আড়ালে হাই তুলতে শুরু করেছিল। শেষ পর্যন্ত গৃহস্বামীটি যখন তাদের রেহাই দিলেন, তখন আর বিছানায় যাবার সময়ই ছিল না। এই ভন রাবেকও কি সেরকমই একজন? হন বা নাই হন তাতে কিছু যায় আসে না। অফিসাররা তড়িঘড়ি তৈরি হয়ে জমিদার বাড়িতে যাবার জন্য ভিড় করে দাঁড়িয়ে পড়ল। চার্চ স্কোয়ারে তাদের বলা হয়েছিল তারা নিচের রাস্তাটা দিয়েও যেতে পারে। গির্জার ঠিক পিছনে নদীর ধার দিয়ে পথটা চলে গেছে জমিদারের বাগানের ভেতর দিয়ে সোজা রাজবাড়িতে, অথবা তারা যেতে পারে উপরের রাস্তাটা দিয়ে। গির্জা থেকে আধ ফার্স্ট পথ গেলেই জমিদারের গোলাবাড়ি। অফিসাররা স্থির করল দ্বিতীয় পথেই যাবে। হাঁটতে হাঁটতে তারা কথা বলতে লাগল। এই ভন রাবেকটি কে? প্লেভনার অশ্বারোহী সেনাদলে যিনি সেনাপতি ছিলেন সেই রাবেক কি? না, তিনি ভন রাবেক নন। তিনি ছিলেন শুধুই রাবেক, তার নামের আগে ভন ছিল না। চমৎকার আবহাওয়া, তাই না? জমিদারের গোলাবাড়িতে এসে রাস্তাটা ২ ভাগ হয়ে গেছে। একটা সোজা সামনে চলে গিয়ে অন্ধকারে উধাও হয়ে গেছে, অন্যটা ডানে ঘুরে পৌঁছে গেছে জমিদার বাড়িতে। অফিসাররা ডাইনে বাঁক নিয়ে গলার স্বর কিছুটা খাদে নামিয়ে আনল। রাস্তার ২ ধারে লাল ছাদওয়ালা পাথরের গোলাবাড়ির সারি,
দেখতে অনেকটা ছোট সেনা ব্যারাকের মতো। অনেক দূরে জমিদার বাড়ির আলোকিত জানালাগুলি দেখা যাচ্ছে। একজন অফিসার বলল, ভদ্রমহোদয়গণ, একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের ব্যবস্থাপকটি সকলের আগে চলেছেন। তার অর্থ তিনি শিকারের গন্ধ পেয়েছেন। ব্যবস্থাপক হচ্ছে লেফটেন্যান্ট লবিৎকা, লম্বা হৃষ্টপুষ্ট যুবক, বয়স 25-এর উপরে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই যে তার গোলমুখে এখনো গোঁফের রেখাটিও স্পষ্ট নয়। লোকটি তার ঘ্রাণ শক্তির জন্যে বিখ্যাত। অনেক দূর থেকেই সে মেয়ে মানুষের গন্ধ পায়। সে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এখানে নির্ঘাত মেয়ে মানুষ আছে। আমি তার গন্ধ পাচ্ছি। ভন রাবেক স্বয়ং সুদর্শন পুরুষ, বছর 60 বয়স, পরনে অসামরিক পোশাক। বাড়ির ফটকেই তিনি অফিসারদের স্বাগত জানালেন। অতিথিদের সঙ্গে করমর্দন করার সময়ই জানালেন তাদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি খুবই আনন্দিত হয়েছেন, কিন্তু তার বাড়িতে অতিথিদের রাত্রিযাপনের আমন্ত্রণ জানাতে পারছেন না বলে তাদের কাছে ক্ষমা চাইছেন। তার 2 বোন ছেলেমেয়ে নিয়ে এসেছে। তার ভাইরা ও জনাকয় প্রতিবেশীও এসেছে তার সঙ্গে দেখা করতে। তাই আর কোনো বাড়তি ঘর তাদের বাড়িতে নেই। তিনি প্রত্যেকের সঙ্গে করমর্দন করলেন, হেসে হেসে ক্ষমা চাইলেন, কিন্তু তার মুখ দেখেই বোঝা গেল গত গ্রীষ্মকালের কাউন্টি তাদের পেয়ে যতটা খুশি হয়েছিলেন, ইনি ততটা খুশি হতে পারেননি। নেহাত সৌজন্যবশতই তিনি সকলকে বাড়িতে আমন্ত্রণ করেছেন। আর নরম কার্পেট পাতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে অফিসাররাও গৃহকর্তার কথাবার্তা থেকে বুঝতে পারল যে পাছে কোনো অভদ্রতা প্রকাশ পায়, কেবলমাত্র সেই কারণেই তিনি তাদের আমন্ত্রণ করে এনেছেন। তারা যখন আরও দেখল যে পরিচারকটি 7 তাড়াতাড়ি সদর ফটকের নিচতলার এবং উপরতলার হলঘরের আলোগুলি নিভিয়ে দিচ্ছে, তখনই তাদের মনে সন্দেহ জাগল যে তারাই সে সংসারে একটা গোলমাল ঘটিয়ে দিয়েছে। 2 বোন ও তাদের ছেলেমেয়ে এবং ভাইরা ও প্রতিবেশীরা হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠান উপলক্ষেই আমন্ত্রিত হয়ে এ বাড়িতে এসেছে। আর 19 জন অপরিচিত অফিসারের উপস্থিতি নিশ্চয়ই তাদের পক্ষে সুখকর হবে না। দোতলায় উঠেই খাবার ঘরের দরজায় অফিসারদের স্বাগত জানালেন একটি দীর্ঘদেহ, সুগঠনা বৃদ্ধ মহিলা। দেখতে অনেকটাই সম্রাজ্ঞী ইউজেনির মতো। রাজকীয় অমায়িক হাসি হেসে তিনি জানালেন নিজের বাড়িতে সকলকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন, আর সেই সঙ্গে ভয়ানক দুঃখিতও হয়েছেন, কারণ তিনি ও তার স্বামী তাদের সকলকে রাতটা কাটিয়ে যেতে বলতে পারছেন না। তিনি অন্য কাজে মন দেবার জন্যে অতিথিদের কাছ থেকে সরে যাবার সঙ্গে সঙ্গেই তার মুখের রাজকীয় হাসিটি যেভাবে মিলিয়ে গেল, তা থেকে স্পষ্ট বোঝা গেল যে জীবনে অনেক অফিসার তিনি দেখেছেন। এই মুহূর্তে তাদের নিয়ে মাথা ঘামাবার মতো সময় তার নেই। আর একমাত্র তার শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদাই তাকে বাধ্য করেছে সকলকে এই আমন্ত্রণটি জানাতে। বড় খাবার ঘরটাতে ঢুকেই তারা দেখতে পেল বৃদ্ধ ও যুবক মিলিয়ে জনাদশেক ভদ্রমহিলা ও ভদ্রলোক লম্বা খাবার টেবিলের এক প্রান্তে বসে চা খাচ্ছে। তাদের চেয়ারের পিছনে চুরুটের ধোঁয়ার স্বচ্ছ কুণ্ডুলির মধ্যে দাঁড়িয়ে আছে একদল লোক। তাদের মধ্যে লালচে জুলফিওয়ালা একটি একহারা যুবক উচ্চ গলায় ইংরেজিতে কি যেন বলছে। সেই দলটির পিছনের খোলা দরজা দিয়ে হালকা নীল রঙের আসবাবপত্রের সাজানো একটা উজ্জ্বল আলোকিত ঘর চোখে পড়ে। গলা চড়িয়ে কণ্ঠস্বরে খুশির আমেজ আনার চেষ্টা করে জেনারেল বললেন, ভদ্রমহোদয়গণ, আপনারা সংখ্যায় এত বেশি যে প্রত্যেককে পরিচয় করিয়ে দেওয়াটা একেবারেই অসম্ভব। তাই পরিচয় পর্বটিকে আনুষ্ঠানিক করে তুলতে চাই না, কি বলেন? অফিসারদের কারো কারো মুখ বেশ গম্ভীর ও কঠিন হয়ে উঠল। কারো মুখে চেষ্টাকৃত হাসি রেখা দেখা দিল, আর সকলেই ভয়ঙ্কর রকমের আত্মসচেতন ভঙ্গিতে মাথা নুয়ে চায়ের টেবিলে বসে পড়ল। জুনিয়র ক্যাপ্টেন ড্রাভোভিচের চেহারাটা ছোটখাটো, গলাটা গোলগাল, চোখে চশমা আর বন বিড়ালের মতো জুলফি। অন্য সবার চাইতে সে বেশি আত্মসচেতন। অন্য সহকর্মীদের মধ্যে কারো মুখ গম্ভীর, কারো মুখে চেষ্টাকৃত হাসি, কিন্তু তার মুখ, তার বনবিড়ালের মতো জুলফি, তার চশমা, সবকিছুই যেন বলতে চাইছে আমি সবচাইতে ভীরু, সবচাইতে বিনয়ী এবং এই সেনাদলের মধ্যে সবচাইতে বৈশিষ্ট্যহীন একজন অফিসার।
সে যখন প্রথম খাবার ঘরে ঢুকে টেবিলে বসল, তখন সে কিছুতেই কোনো একটা বস্তু বা মুখের ওপর মনোযোগ স্থির রাখতে পারছিল না। নানা মুখ, মহিলাদের গাউন, ব্র্যান্ডি ভর্তি কাঠগ্লাসের ছোট ছোট পানপাত্র, চায়ের কাপ থেকে ওঠা ধোঁয়া, সিলিংয়ের চারদিককার কারুকার্য, সবকিছু মিলেমিশে এমন একটা গুরুগম্ভীর পরিবেশ গড়ে উঠল যে রাভোভিচ ঘাবড়ে গেল। তার ইচ্ছা হলো বালির মধ্যে মাথাটা লুকিয়ে ফেলে। একটি মানুষ যখন প্রথমবার প্রকাশ্যে কিছু আবৃত্তি করে, তার তখনকার অবস্থার মতোই সে চোখের সামনে সবকিছুই দেখতে পাচ্ছে, কিন্তু কোনো কিছুই ঠিকমতো বুঝতে পারছে না। শরীরতত্ত্ববিদরা একে বলেন মানসিক অন্ধত্ব। অবশ্য একটু একটু করে রাভোভিচের দৃষ্টিশক্তি ফিরে এলো। সে আবার সবকিছু দেখতে পেল। এই লাজুক ও অসামাজিক লোকটিকে যে জিনিস সর্বপ্রথম নাড়া দিল, সেটা হলো নবপরিচিত মানুষগুলোর অসাধারণ সাহস, যে সাহস তার নিজের কোনো দিনই ছিল না। ভন রাবেক, তার স্ত্রী, দুটি বয়স্ক মহিলা, ফিকে নীল রঙের পোশাক পরা একটি যুবতী আর লালচে জুলফিওয়ালা যুবকটি, সে রাবেকের ছোট ছেলে, এমন সুকৌশলে যেন আগে থেকেই মহড়া দিয়ে রেখেছিল। অফিসারদের মাঝখানে বসে সঙ্গে সঙ্গে একটা তুমুল বিতর্ক শুরু করে দিল যে অতিথিরা তাতে যোগ না দিয়ে পারল না। ফিকে নীল রঙের পোশাক পরা মেয়েটি আবেগের সঙ্গে তার এই প্রত্যয়কে সমর্থন জানালো যে অশ্বারোহী সৈনিক অথবা পদাতিক সৈনিকদের তুলনায় গোলন্দাজ সৈনিকদের জীবন অনেক বেশি আরামের। আবার ওদিকে রাবেক ও বর্ষীয়সী মহিলা দুটি সমান আবেগে তাদের প্রতিবাদ ঘোষণা করল। শুরু হল চাপান উত্তরের এক তুমুল বাকযুদ্ধ। যে নীলবর্ণা কুমারীটি এমন একটা বিষয়ে সমর্থনে উত্তাল হয়ে উঠেছে, সে ব্যাপারে তার তিলমাত্র আগ্রহ নেই। রাভোভিচ তার দিকেই তাকিয়ে তার আন্তরিকতাবিহীন হাসির ওঠানামা লক্ষ্য করতে লাগল। ভন রাবেক ও তার পরিবারের লোকেরা বেশ কায়দা করে অফিসারদের সেই বাকযুদ্ধে যথাসম্ভব উৎসাহ দিয়ে নিজেরা কড়া নজর রাখল অতিথিদের পেয়ালা ও ঠোঁটের দিকে। প্রত্যেককে চা দেয়া হয়েছে কিনা, তারা যথেষ্ট চিনি নিয়েছে কিনা, কেনই বা কেউ বিস্কুট খাচ্ছেন না অথবা ব্র্যান্ডিতে চুমুক দিচ্ছেন না। রাভোভিচ যতই দেখছে আর শুনছে, ততই এই আন্তরিকতাবিহীন অথচ সুশৃঙ্খল পরিবারটিকে তার ভালো লাগছে। চায়ের পরে অফিসাররা নাচ ঘরে ঢুকল। লেফটেন্যান্ট লোবিৎকোর সহজাত প্রবৃত্তি তাকে ঠকায়নি। অনেক মেয়ে আর যুবতী নারী সেখানে ছিল। তার ঠিক পাশেই ছিল একটি যুবতী, সুবর্ণা মেয়ে। একটা কালো গাউন পরে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে যেন একটা অদৃশ্য তলোয়ারের ওপর ভর দিয়ে আছে। মাঝে মাঝেই হাসছে আর কাঁধ দুটোকে কেমন যেন গায়ে পড়া ভাবে দোলাচ্ছে। লেফটেন্যান্ট হয়তো কোনো অর্থহীন মজার কথা বলছে, আর নীলবর্ণা মেয়েটি তার মুখের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে মাঝে মাঝেই নির্বিকারভাবে বলছে, সত্যি। কে একজন পিয়ানো বাজাতে শুরু করল। আবেগমথিত ওয়ালজের সুর খোলা জানলাপথে ভেসে গেল বাইরের বাগানে। সকলেরই মনে পড়ল বসন্ত এসেছে। এই তো মে মাস। পপলারের, গোলাপের আর লাইলাকের নতুন পাতার গন্ধ বাতাসে ভেসে ভেসে সকলের কানে এসে লাগছে। রাভোভিচের পেটে অনেকটা ব্র্যান্ডি পড়েছে। এতক্ষণে সুরের আবেশে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে। জানালার দিকে তাকিয়ে সে হেসে হেসে মেয়েদের চলাফেরা দেখতে লাগল। তার মনে হল গোলাপের পপলার গাছের নতুন পাতার এবং লাইলাক ফুলের সুবাস বাগান থেকে আসেনি, এসেছে নারীদের মুখ থেকে, তাদের গাউন থেকে। রাবেকের ছেলে একটি শুটকো মেয়েকে তার সঙ্গে নাচতে বলল, আর সেও 2 দফায় তার সঙ্গে ওয়ালস নাচল। কাঠের মেঝের ওপর দিয়ে যেন উড়ে গিয়ে লবিৎকো সেই নীল চোখের মেয়েকে নিয়ে ঘরময় পাক খেতে লাগল। শুরু হয়ে গেল নাচ। রাভোভিচ অন্য অনেকের সঙ্গে দরজার পাশে গিয়ে দাঁড়াল। জীবনে কোনোদিন সে নাচেনি। আজ পর্যন্ত একটিও সম্ভ্রান্ত নারীর গলা জড়িয়ে ধরেনি। একটি লোক যখন সকলের চোখের সামনে একটি অপরিচিত মেয়ের গলা জড়িয়ে ধরে এবং তার হাতের দিকে নিজের গলাটাও বাড়িয়ে দেয়, তখন সে দৃশ্য দেখতে তার ভীষণ ভালো লাগে। কিন্তু নিজেকে সেই লোকটির ভূমিকায় সে কল্পনাও করতে পারে না। একসময়ে সহকর্মীদের সাহস ও শক্তিকে সে ঈর্ষা করা শুরু করল। মনে মনে অনুভব করল বেদনা। সে যে ভীরু, তার কাঁধ দুটি যে গোলাকার, সে যে বৈশিষ্ট্যহীন, তার শরীরটা যে বেঢপ রকমের লম্বা,
আর তার জুলফি দুটো বনবিড়ালের মতো। এই সচেতনতাই তার অহংবোধকে জীবনে অনেকবার গভীরভাবে অপমানিত করছে। কিন্তু যতই সে বড় হয়েছে, ততই এই সচেতনতা তার অভ্যাসগত হয়ে উঠেছে। এখন আর মানুষকে নাচতে দেখলে বা জোর গলায় গভীর প্রত্যয়ে কথা বলতে শুনলে সে ঈর্ষাবোধ করে না, বোধ করে একটা সতৃষ্ণ বিস্ময়। কোয়াড্রিল নাচ শুরু হয়ে গেলে তরুণ ভন রাবেক পা নাচিয়ে দলের কাছে হেঁটে গিয়ে দুজন অফিসারকে বিলিয়ার্ড খেলতে ডাকল। তার আমন্ত্রণ গ্রহণ করে তারা তার পেছনে পেছনে নাচঘর থেকে বেরিয়ে গেল। নাচঘর থেকে তারা গেল বসবার ঘরে। তারপর একটা লম্বা বারান্দা ও কয়েকটা ঘর পার হয়ে তারা বিলিয়ার্ডের ঘরে ঢুকল। শুরু করল খেলতে। রাবোভিচ কোনোদিন তাস ছাড়া কিছু খেলেনি। বিলিয়ার্ড টেবিলের পাশে দাঁড়িয়ে সে উদাসীন দৃষ্টিতে খেলোয়াড়দের দেখতে লাগল। বোতাম খোলা কোট পরে হাতে কু নিয়ে তারা টেবিলের চারদিকে ঘুরছে, ঠাট্টা মশকরা করছে, অদ্ভুত সব শব্দ উচ্চারণ করছে। রাবোভিচের দিকে তারা নজরই দিল না। প্রথম গেমটা শেষ হতেই সে বিরক্ত বোধ করল। সেখানে নিজেকে অবাঞ্ছিত মনে করে বিলিয়ার্ড খেলোয়াড়দের ছেড়ে সেখান থেকে বেরিয়ে গেল। নাচঘরে যাবার পথে হঠাৎ করেই একটা ছোট অ্যাডভেঞ্চারের সামনে পড়ল সে। নাচঘরের অর্ধেক পথ যেতেই বুঝতে পারল তার পথ ভুল হয়েছে। সে কিছুটা পিছু হটল, মোড় নিল ডাইনে এবং একটা অন্ধকার পড়ার ঘরে ঢুকে পড়ল। বিলিয়ার্ড খেলার ঘরে যাবার সময় এই ঘরটা চোখে পড়েনি। সেখানে মিনিটখানেক দাঁড়িয়ে প্রথম যে দরজাটা চোখে পড়ল সেটাকেই সজোরে ধাক্কা দিয়ে খুলে একটা সম্পূর্ণ অন্ধকার ঘরে ঢুকে পড়ল সে। সেখানে সোজা সামনের দিককার দরজার ফাঁক দিয়ে একটা উজ্জ্বল আলোর ঝলক দেখতে পেল। সেই দরজার ওপার থেকে ভেসে এলো একটা করুণ মার্জুকার চাপা সুর। নাচঘরের মতো এখানেও জানালাগুলো সপাটে খোলা এবং পপলার, গোলাপ ও লাইলাকের গন্ধ ভেসে আসছে বাগান থেকে। কোন দিকে যাবে বুঝতে না পেরে রাবোভিচ চুপ করে দাঁড়িয়ে থাকল। হঠাৎ তার কানে এলো দ্রুত পায়ের শব্দ, রেশমি ঘাগরার খসখস আওয়াজ, আর তারপরেই একটি দম বন্ধ করা নারী কণ্ঠের অস্ফুট কথা, শেষ পর্যন্ত। আর সঙ্গে সঙ্গে দুটি নরম সুগন্ধি নারীবাহু তার গলা জড়িয়ে ধরল। একটি আতপ্ত গাল তার গালের ওপর চেপে বসল। সে একটি চুম্বন অনুভব করল, কিন্তু ঠিক তখনই যে নারী তাকে চুমো খেয়েছিল সে প্রায় আর্তস্বরে চিৎকার করে এক লাফে বুঝিবা বিতৃষ্ণায় পেছনে সরে গেল। রাবোভিচও প্রায় চেঁচিয়ে উঠে ছুটে গেল দরজার দিকে। সে যখন নাচঘরে ফিরে এলো তখন তার বুকের ভেতরটা ভয়ানক ঢিপঢিপ করছে। দুটো হাত এত বেশি কাঁপছে যে সে তাড়াতাড়ি হাত দুটোকে পেছনে নিয়ে চেপে ধরল। প্রথমে সে লজ্জায় ও ভয়ে ভেঙে পড়ল একেবারে। তার মনে হলো এইমাত্র একটি নারী যে তাকে জড়িয়ে ধরে চুমো খেয়েছে সেটা এখানকার সকলেই এতক্ষণে জেনে গেছে। সে ভ্যাবাচেকা খেয়ে চারদিকে তাকাতে লাগল। কিন্তু একবার যখন সে নিশ্চিত রূপে বুঝতে পারল যে নাচ ও গল্পগুজব আগের মতোই চলছে, তারপরেই ও সেই সম্পূর্ণ নতুন অনাস্বাদিত পূর্ব অনুভূতির মধ্যে একেবারে বুঁদ হয়ে রইল। তার মধ্যে একটা বিচিত্র কিছু ঘটে চলেছে। তার মনে হলো এইমাত্র দুটি নরম সুগন্ধি বাহু তার যে গলাটা জড়িয়ে ধরেছিল সেখানে যেন এখনও খানিকটা মাখন ছড়িয়ে দেয়া হয়েছে। সেই বিচিত্র নারী তার বাম দিকের যে গালে চুম্বন করেছিল সেখানে বোধ হচ্ছে এক কোমল স্নিগ্ধতা। কেউ যেন সেখানে পুদিনা পাতার রসের ফোঁটা ফেলেছে। স্পর্শ করা মাত্রই আরও ঠান্ডা অনুভূতিময় লাগছে জায়গাটা। তার সমস্ত অস্তিত্বের মধ্যে একটা বিচিত্র নতুন অনুভূতি ছড়িয়ে পড়েছে, আর সেটা ক্রমাগতই বেড়ে চলেছে। তার ইচ্ছা হলো নাচবে, কথা বলবে, দৌড়ে বাগানে চলে যাবে, হো হো করে হেসে উঠবে। সে সম্পূর্ণ ভুলে গেল যে তার গর্দানটা গোল, তার কোনো বৈশিষ্ট্যই নেই। তার জুলফি দুটো বনবিড়ালের মতো। সে এক সম্পূর্ণ সৃষ্টি ছাড়া জীব। একদিন সে আড়াল থেকে মহিলাদের বাক্যালাপ শুনেছিল। তার চেহারা সম্পর্কে ওই বিশেষণটিই তারা প্রয়োগ করেছিল। ভন রাবেকের স্ত্রী সেখানে এলে রাবোভিচ তার দিকে তাকিয়ে একটি বিস্ফারিত মধুর হাসি হাসল। ভদ্রমহিলাও বিস্মিত হয়ে তার দিকে তাকালেন। গ্লাসটা তুলে ধরে সে বলল, আপনাদের বাড়িটা
আমার ভয়ঙ্কর ভালো লেগেছে। ভদ্রমহিলাও হাসলেন। তারপর বললেন, বাড়িটা ছিল তার বাবার। তিনি আরও জানতে চাইলেন তার বাবা মা বেঁচে আছেন কিনা, সে কতদিন সেনাবাহিনীতে আছে, সে এত স্বাস্থ্যহীন কেন ইত্যাদি। সব প্রশ্নের জবাব পাবার পর মহিলাটি সেখান থেকে এগিয়ে গেলেন সামনে। রাভোভিচের মুখে তখন বিমূঢ় হাসি। এমন সব চমৎকার মানুষজনের সান্নিধ্য তার বড়ই ভালো লেগে গেল। আহারে বসে রাভোভিচকে যা কিছু দেয়া হলো সবই সে খেয়ে নিল, পান করল। তার সম্পর্কে কেউ কিছু বলছে না দেখে তার সাম্প্রতিক অ্যাডভেঞ্চারের একটা ব্যাখ্যা সে খুঁজতে লাগল। ব্যাপারটি যেমন রহস্যময় তেমনই রোমান্টিক, অথচ তার ব্যাখ্যাটাও সহজ। হয়তো কোনো যুবতী মেয়ে অথবা বিবাহিতা নারী কারো সঙ্গে এই অন্ধকার ঘরে মিলিত হবার ব্যবস্থা করেছিল। মহিলাটি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেই ছিল, আর স্নায়বিক উত্তেজনাবশে রাভোভিচকেই তার প্রেমিক বলে ভুল করেছিল। এটা আরও বেশি সম্ভবপর এই কারণে যে সেই অন্ধকার ঘরের ভিতর দিয়ে যাবার সময় রাভোভিচ কি যেন ভেবে একটু দাঁড়িয়ে পড়েছিল, আর তাই মনে হয়েছিল যে সেও কারো জন্যে অপেক্ষা করছে। এভাবেই রাভোভিচ তার চুম্বনের সম্ভবপর একটা ব্যাখ্যা দাঁড় করাল। উপস্থিত মেয়েদের মুখের দিকে তাকিয়ে সে অবাক হয়ে ভাবল, মেয়েটি কে হতে পারে? সে নিশ্চয়ই একটি যুবতী, কারণ বৃদ্ধারা অভিসারে যায় না। আর সে অবশ্যই একটি মহিলা। তার ঘাগরার খসখস শব্দ, তার সুগন্ধ আর তার গলার স্বর থেকেই আমি সেটা বলে দিতে পারি। তার চোখ পড়ল নীল চোখ মেয়েটির ওপর, আর তাকে খুবই ভালো লেগে গেল রাভোভিচের। তার কাঁধ দুটি সুডৌল, তার বাহু দুটিও সুন্দর, মুখখানি বুদ্ধিদীপ্ত, আর কণ্ঠস্বর মন মাতানো। তার দিকে তাকিয়েই অফিসারটি মনে মনে ভাবল, এই মহিলাই তো তাকে চুমু খেয়েছে। হ্যাঁ, সেই, আর কেউ নয়। কিন্তু এই মেয়েটির হাসি এতই আন্তরিকতাবিহীন, আর তার লম্বা নাকটা এত বেশি কুঁচকানো যে দেখতে খুবই বিশ্রী। এবার তার নজর পড়ল একটি কালো গাউন পরা রূপসীর দিকে। এই মেয়েটির বয়স আরও কম, আরও সরল এবং আরও আন্তরিক মুখশ্রী তার। কপালটি মনোরম, আর মদের গ্লাস থেকে পান করার ভঙ্গিটিও খুবই সুন্দর। সে মনে মনে কামনা করল এই মেয়েটি যেন সেই নারী হয়। অবশ্য অচিরেই তার মনে হল এর মুখটা বড় বেশি সমতল। পাশের মেয়েটির দিকে তার নজর ঘুরে গেল। সে যেন স্বপ্নের ঘোরে ভাবল, এটা বলা খুবই কঠিন। নীলচোখ মেয়েটির ঘাড় ও বাহু দুটি নিলে পরের মেয়েটির ভুরু এবং লবিতকর বাঁ দিকে বসে থাকা মেয়েটির চোখ দুটি যোগ করলে তবে মনে মনে একটা অঙ্গের সঙ্গে অন্য অঙ্গ যোগ করে সেই মেয়েটির মূর্তি সে গড়ে তুলতে চাইল যে তাকে চুমো খেয়েছে। কিন্তু টেবিলে উপবিষ্ট কোনো মেয়ের সঙ্গে সে মূর্তিটা মিলছে না। আহারের পরে প্রাণ ভরে পান ও ভোজন পর্ব সমাধা করে অফিসাররা চলে যাবার জন্য প্রস্তুত হল। গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনই পুনরায় দুঃখ প্রকাশ করলেন রাতটা তাদের বাড়িতে কাটিয়ে যাবার আমন্ত্রণ জানাতে না পারার দরুন, এবং সেজন্য সকলের কাছে ক্ষমা চাইলেন। কি যে খুশি হয়েছি, জেনারেল বললেন, আর এবার বেশ আন্তরিকভাবেই বললেন, হয়তো অতিথিদের স্বাগত জানাবার সময় থেকে বিদায় জানাবার সময়েই মানুষ অধিকতর সদয় ও আন্তরিক হয়ে ওঠে। খুব খুশি হয়েছি। ফেরার পথে দয়া করে অবশ্যই আবার আসবেন, কোনো ওজর আপত্তি শুনব না। সে কি, আপনারা উপরের রাস্তাটা ধরতে চাইছেন কেন? বরং বাগানের ভিতর দিয়ে নদীর তীর বরাবর চলে যান, এদিক দিয়ে অনেক কাছে হবে। অফিসাররা বাগানে ঢুকল। উজ্জ্বল আলো ও হৈ হট্টগোলের পরে বাগানটাকে খুবই নির্জন ও অন্ধকার মনে হলো সবার কাছে। ফটক পর্যন্ত সারাটা পথ তারা নিঃশব্দে হাঁটল। সকলেই ওরা কিছুটা নেশাগ্রস্ত, সুখী ও তৃপ্ত। কিন্তু এই অন্ধকার ও স্তব্ধতায় তাদের ঈষৎ চিন্তামগ্ন করে তুলল। রাভোভিচের মতোই তারা সকলে একই কথা ভাবছে। রাবেকের মতো এমন দিন কি তাদের জীবনেও কখনো আসবে, যখন তাদেরও একটা বড় বাড়ি, একটা পরিবার ও একটা বাগান থাকবে? আন্তরিকভাবে না হলেও তারাও অতিথিদের স্বাগত জানাবে এবং এই রকমভাবেই তাদের সকলকেও ভুরি ভোজনে তৃপ্ত, নেশায় মত্ত ও পরিপুষ্ট করতে পারবে। ফটক থেকে বেরিয়েই তারা অকারণে কথা বলতে ও সশব্দে হাসতে লাগল। পুরো দলটি চলেছে নদীতে যাবার পথটা ধরে। তারপর তাদের হাঁটতে হবে নদীর তীর ঘেঁষে
ঝোপঝাড়, খানাখন্দ ও উইলো গাছের হেলে পড়া ডালপালার পাশ দিয়ে। পথটা ভালো দেখা যাচ্ছে না। নদীর ওপার অন্ধকারে ঢাকা। কালো জলের এখানে ওখানে তারাদের ছবি ভাসছে, একে বেঁকে ছড়িয়ে পড়ছে, আর তাতেই বোঝা যাচ্ছে নদীতে খুব স্রোত। চারদিক নিস্তব্ধ। নদীর ওপারে কয়েকটা কাদাখোঁচা পাখি ঘুমের মধ্যেই কাঁদছে, আর এপারে একটা নাইটিঙ্গেল পাখি ঝোপের মধ্যে বসে তার স্বরে ডাকছে। অফিসারদের ভিড়কে একটুও তোয়াক্কা করছে না। সকলে দাঁড়িয়ে ঝোপটার গায়ে হাত রাখল, কিন্তু নাইটিঙ্গেলের ডাক থামল না। একজন তো সবিস্ময়ে বলেই উঠল, কি মনের জোর! আমরা যে এত কাছে দাঁড়িয়ে আছি, সেদিকে পাখিটার খেয়ালই নেই। এবার পথটা তীর থেকে ওপরে উঠে গির্জার কাছে বড় রাস্তায় গিয়ে মিশেছে। উতরাই বেয়ে ওঠাটা বেশ ক্লান্তিকর। অফিসাররা উপরে উঠে একটু বিশ্রাম নিল, ধূমপান করল। ওপারে দেখা গেল একটা আবছা লাল আলো। কথা বলার মতো আর কিছু না থাকায় অনেকক্ষণ ধরে ওরা সেই আলোটা নিয়েই আলোচনা করল। ওটা কি বন্যী উৎসব, না আলোকিত কোনো জানালা, না অন্য কিছু? রাবোভিচও আলোটার দিকে তাকালো। সে কল্পনা করল আলোটা হেসে হেসে সলাজ ভঙ্গিতে চোখ টিপছে, যেন তার চুম্বনের খবরটা জানে। নিজের জন্য নির্দিষ্ট বাংলায় পৌঁছেই রাবোভিচ তাড়াতাড়ি পোশাক ছেড়ে শুয়ে পড়ল। ওই একই বাংলোয় তার সঙ্গী হয়েছে লবিৎকো ও লেফটেন্যান্ট মেরজলিয়াকভ। তাদের দলের মধ্যে এই লোকটি ভালো লেখাপড়া জানে, সর্বদাই এক কপি ইউরোপ হেরাল্ড সঙ্গে রাখে, আর যখন যেখানে সুযোগ পায় সেখানেই কাগজটা খুলে পড়ে। লবিৎকো পোশাক ছেড়ে মুখটা ভার করে অনেকক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে পায়চারি করল এবং শেষ পর্যন্ত আর্দালিকে পাঠালো বিয়ারের খোঁজে। মেরজলিয়াকভ বিছানায় শুয়ে মোমবাতিটাকে মাথার কাছে রেখে কাগজটা পড়ার জন্য তৈরি হল। মেয়েটি কে হতে পারে? ধোঁয়ায় কালো সিলিংয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রাবোভিচ নিজেকেই জিজ্ঞাসা করল। তখনও তার মনে হচ্ছে গলায় যেন মাখন ছড়ানো হয়েছে, গালে সেই জায়গাটায় যেন পুদিনা পাতার ঠান্ডা রসের ফোঁটা পড়ছে। সে কল্পনায় দেখতে পেল নীল চোখের মেয়েটির কাঁধ ও বাহু, কালো গাউন পরা মেয়েটির ভুরু ও চোখ, আর দেখতে পেল নানা ধরনের কোমর, গাউন ও ব্রুচের মিশ্র ছবি। এইসব ছবিকে সে মনে মনে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু ছবিগুলো লাফিয়ে কেঁপে মিলেমিশে একাকার হয়ে গেল। চোখ বুঝলে মানুষ যেরকম একটা কালো পটভূমি দেখতে পায়, তার মধ্যে যখন এইসব মূর্তি একেবারে মিলিয়ে গেল, তখন সে শুনতে পেল সেই দ্রুত পায়ের শব্দ, রেশমি ঘাগরার খসখস আওয়াজ, চুমু খাবার শব্দ, আর একটা অকারণ প্রবল উল্লাস তাকে একেবারে পেয়ে বসল। সেই উল্লাসের মধ্যেই সে শুনতে পেল আর্দালিটি ফিরে এসে বলছে যে কোথাও বিয়ার পাওয়া গেল না। লবিৎকো ক্ষোভে ফেটে পড়ে ঘরময় পায়চারি শুরু করল। একবার রাবোভিচের কাছে, একবার মেরজলিয়াকভের কাছে দাঁড়িয়ে সে বলতে লাগল, আচ্ছা, লোকটা কি বোকা, তাই না? একেবারে হাঁদারাম না হলে কেউ বলে যে বিয়ার পাওয়াই যাচ্ছে না? হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছি, সে কি একটা বুদ্ধু নয়? কাগজ থেকে চোখ না তুলেই মেরজলিয়াকভ বলল, হয়তো সত্যি ও বিয়ার খুঁজে পায়নি। পাওয়া গেল না, তুমি তাই মনে করো? লবিৎকো প্রশ্ন করল। হায় উপরওয়ালা, আমাকে তুমি চাঁদে পাঠিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমাকে এনে দেব যত বিয়ার চাও, যত মেয়ে মানুষ চাও। তাকিয়ে দেখো, আমি এক্ষুনি নিয়ে আসছি। যদি বিয়ার আনতে না পারি, আমাকে পাজি বলে দেখো। সাজ পোশাক পরতে ও বুট পায়ে গলাতে সে অনেক সময় নিল। তারপর নিঃশব্দে একটা সিগারেট শেষ করে পা বাড়ালো, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎই দাঁড়িয়ে পড়ে সে বিড়বিড় করে বলল, রাবেগ রাবেগ লাবেগ, একা একা যেতে আমি ঘৃণা করি। আমি বলি কি রাবোভিচ, তুমি কি আমার সঙ্গে যাবে, কি বলো? রাবোভিচের কাছ থেকে কোনো জবাব না পেয়ে সে ফিরে এলো। পোশাক ছেড়ে শুয়ে পড়ল নিঃশব্দে। মেরজলিয়াকভ একটা নিঃশ্বাস ফেলে খবরের কাগজটাকে পাশে রেখে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। অন্ধকারে একটা সিগারেট ধরিয়ে লবিৎকো বলল, আচ্ছা আচ্ছা। মাথার ওপর কম্বলটা টেনে দিয়ে রাবোভিচ পাশ ফিরে হাত পা গুটিয়ে কল্পনায় দেখা মূর্তিগুলো দিয়ে একটা অবয়ব গড়তে চেষ্টা করল, কিন্তু কিছুতেই তাদের একত্র করা গেল না। অচিরেই সে ঘুমিয়ে পড়ল। তার সর্বশেষ ভাবনায় ধরা দিল কেউ একজন তার সঙ্গে মধুর ব্যবহার করেছে। বোকা বোকা হলেও অসাধারণ, ভয়ঙ্কর সুন্দর ও আনন্দদায়ক কিছু একটা তার জীবনে ঘটেছে। ঘুমের মধ্যেও সেসব চিন্তা তাকে ছেড়ে গেল না।
ঘুম যখন ভাঙল তখন গলায় মাখন ছড়ানো এবং গালের ওপর ঠান্ডা রসের ফোঁটার অনুভূতি দুটোই কেটে গেছে। কিন্তু গতরাতে সেই আনন্দের উচ্ছ্বাসটা তখনও তার মনের মধ্যে ঢেউয়ের মতো দুলছে। উদয় সূর্যের আলোয় সোনার রং জানলার দিকে তাকিয়ে তার খুব ভালো লাগলো। বাইরে লোক চলাচলের শব্দ এলো কানে। জানালার ঠিক নিচেই দুটি লোক কথা বলছে। তাদের একজন র্যাভোভিচের ব্যাটারি কমান্ডার। লেবেদেৎস্কি আস্তে কথা বলতে পারে না। সে চেঁচিয়ে বলল, আর কি ঘটল? গতকাল আমরা যখন ঘোড়ার পায়ে নতুন করে নাল পরাচ্ছিলাম তখন গোলুপচিক আঘাত পায়। ডাক্তার কাদা ও ভিনেগারের একটা পুলটিস বানিয়ে লাগিয়ে দিয়েছে। গোলুপচিককে এখন অন্য ঘোড়া থেকে আলাদা করে নিয়ে যাওয়া হবে। তাছাড়া কাল রাতে আর্তেমিয়েভ মাতাল হয়ে গিয়েছিল, তাই লেফটেন্যান্ট হুকুম দিয়েছেন সংরক্ষিত কামানের গাড়ির সামনে তাকে বসিয়ে দেয়া হবে। সার্জেন্ট মেজর আরও জানালো, কার্পভ ফেরির নতুন দড়ি আর তাঁবু খাটাবার খোঁটা আনতে ভুলে যাওয়ায় আগের সন্ধ্যাটা অফিসাররা জেনারেল ভন রাবেকের বাড়িতেই কাটিয়েছেন। লেবেদেৎস্কির লাল দাড়িওয়ালা মুখটা জানলায় দেখা দিল। অফিসারদের ঘুমন্ত মুখগুলোর দিকে আধখোলা চোখের বাঁকা দৃষ্টিতে তাকিয়ে সে শুভ সকাল জানালো। প্রশ্ন করল, সবকিছু ঠিক আছে? লবিৎক হাই তুলতে তুলতে কি যেন একটা জবাব দিল। কমান্ডার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে 1 মিনিট কি যেন ভাবল। তারপর জোর গলায় বলল, আলেকজান্দ্রা ইয়েভগ্রাফোনোভার সঙ্গে একবার দেখা করতে যাব ভাবছিলাম। তিনি কেমন আছেন দেখে আসব। আচ্ছা, তাহলে বিদায়। রাত হবার আগেই তোমাদের ধরে ফেলব। 15 মিনিট পর সেনাদলটি যাত্রা করল। তারা যখন ভন রাবেকের গোলাবাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন র্যাভোভিচ ডান দিকে চোখ ফিরিয়ে বাড়িটার দিকে তাকালো। সংসারে সকলেই ঘুমিয়ে পড়েছে। আগের রাতে যে মহিলাটি তাকে চুমু খেয়েছিল সেও ঘুমিয়ে পড়েছে। তার ঘুমন্ত অবস্থা সে কল্পনা করতে চেষ্টা করল। শোবার ঘরের জানালাটা হাট করে খোলা। সবুজ ডালপালাগুলি জানালায় উঁকি মারছে। সকলের মধ্যে সতেজ একটা ভাব। পপলারের পাতা, লাইলাক ও গোলাপের সুবাস, একটা বিছানা, একটা চেয়ার, তার উপরে রাখা আছে গতরাতের খসখস করা পোশাকটা, একজোড়া চটি, টেবিলের উপর একটা সুন্দর ঘড়ি। এ সবই সে ঠিকই কল্পনা করতে পারল। কিন্তু তার চোখ মুখ, মিষ্টি ঘুম ঘুম হাসি, এমন অনেক কিছু যা কেবল তারই আছে, সেসব তার কল্পনাকে এড়িয়ে গেল। আঙুলে ছোঁয়া লেগে ছুটে যাওয়া পারদের মতো। আধভার্স্টের মতো পথ চলার পরে সে পেছনে ফিরে তাকালো। সবুজ 2 তীরের মাঝখানে নদীর বুকে নীল আকাশের ছায়া পড়েছে। রোদ পড়ে এখানে ওখানে রূপুলি ঝিলিক ফুটে উঠছে। সবকিছুই বড় সুন্দর। র্যাভোভিচ শেষবারের মতো মেস্তকির দিকে তাকালো। তার খুব কষ্ট হতে লাগল, যেন কোনো প্রিয়জনের কাছ থেকে বিদায় নিচ্ছে। তারা পথ চলতে লাগল। যা কিছু চোখে পড়ছিল সবই একঘেয়ে, অতি পরিচিত। দুপাশে বিস্তৃত বিশাল ফসলের ক্ষেত, সেখানে পাখিরা লাফিয়ে বেড়াচ্ছে। সামনে তাকালে চোখে পড়ছে কেবল ধুলো ও মানুষের পিঠ, আর পিছনে তাকালে সেই একই ধুলো ও মুখ। প্রত্যেকের সামনে 4 জন করে অশীধারী মার্চ করে চলেছে। তারা অগ্রগামী রক্ষী দল। তাদের পিছনে চলেছে একদল গায়ক, তারপর ঘোড়ার পিঠে ভেরিবাদকের দল। অগ্রগামী রক্ষী দল আর গায়করা শোকযাত্রার মশালধারীদের মতোই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কথা বারবার ভুলে গিয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। র্যাভোভিচের স্থান ছিল 5ম কামান বাহিনীর 1ম কামানের পাশে। বাকি 4টে কামান বাহিনীকেই সে সম্মুখে দেখতে পাচ্ছিল। যে কোনো অসামরিক লোকের কাছেই মানুষ, ঘোড়া ও কামানের গাড়ির এই দীর্ঘ সারিকে একটা দুর্বোধ্য জটিল ব্যাপার বলে মনে হতে পারে। যেমন, একটা কামানকে ঘিরে এতগুলো লোক থাকার দরকার হয় কেন? এতগুলো ঘোড়াকে একসঙ্গে জুড়ে দিয়েই সেটাকে টেনে নেওয়া হয় না কেন, যাতে মনে হতে পারে যে টেনে নেয়ার পক্ষে কামানটা ভয়ঙ্কর রকমের ভারী? কিন্তু র্যাভোভিচের কাছে সবই অত্যন্ত পরিষ্কার, আর তাই একঘেয়ে। প্রতিটি ব্যাটারির সম্মুখে অফিসারের পাশে একজন মর্যাদাসম্পন্ন সনদবিহীন অফিসারকে ঘোড়ায় চড়ে চলতে হয়। আর কেনই বা তাকে অগ্রবর্তী অশ্বারোহী বলা হয়?
এসব কথা সে দীর্ঘদিন ধরে জেনে এসেছে। র্যাবোভিচ নিস্পৃহ চোখে সম্মুখের সৈন্যদের মাথার পেছন দিকে এবং পিছনের সৈন্যদের মুখের দিকে তাকাতে তাকাতে চলেছে। অন্য সময় হলে সে হয়তো জিনের ওপর বসে ঝিমুত, কিন্তু এখন সে তার মধুময় নতুন চিন্তাভাবনার মধ্যেই মগ্ন হয়ে আছে। সেনাদল যাত্রা শুরু করলে প্রথমে সে নিজেকে বোঝাতে চেয়েছিল যে চুম্বনের ব্যাপারটা নিছকই ছোটখাটো বিভ্রান্তিকর একটা অ্যাডভেঞ্চার মাত্র। আসলে সেটা নিয়ে মাথা ঘামাবার কোনো অর্থই হয় না। অথচ অচিরেই তার মন সব বিচার বিবেচনাকে জলাঞ্জলি দিয়ে দিবা স্বপ্নে ডুবে গেল। কল্পনায় সে দেখল ভন রাবেকের বসবার ঘরে সেই মেয়েটির পাশে সে বসে আছে, যার চোখ দুটি নীল বর্ণ। পরক্ষণেই দুই চোখ বন্ধ করে সে নিজেকে দেখছে এমন আরেকটি মেয়ের পাশে, যে তার সম্পূর্ণ অপরিচিত এবং যার মুখখানা একেবারেই অস্পষ্ট। নিজের মনেই সে তার সঙ্গে কথা বলছে, তাকে আদর করছে, তার কাঁধে মাথা রাখছে, স্বপ্ন দেখছে যুদ্ধের ও বিচ্ছেদের, এবং সবশেষে তার প্রত্যাবর্তন এবং স্ত্রী ও সন্তানদের সঙ্গে নৈশাহার। যতবার উতরাই বেয়ে নামতে হচ্ছে ততবারই হুকুম হচ্ছে, ব্রেক কষো। সেই একই হুকুম তাকেও চিৎকার করে শোনাতে হচ্ছে, আর তার ভয় হচ্ছে যে এই চিৎকার তার দিবাস্বপ্নের ঘোরে তার কল্পনায় ভেসে উঠল। একটি ছোটখাটো নারীর যুগল চরণ সেই হলুদ বালির উপর পা ফেলে হেঁটে চলেছে, আর একান্ত অপ্রত্যাশিতভাবে তার সামনে দেখা দিল সেই নারীর ছবি যে তাকে চুমু খেয়েছিল। আগের দিন সারা সন্ধ্যা যার পরিচয় অনুমান করেই সে কাটিয়েছে, এখন থেকে সেই নারী মূর্তি তার মনে স্থায়ী আসন করে নিল। সেখান থেকে আর নড়ল না। দুপুরবেলা পিছন থেকে হুকুম ঘোষিত হল, মনোযোগ দাও, বাঁ দিকে, চোখ বাঁয়ে ঘোরাও। দুটি সাদা ঘোড়ায় টানা গাড়িতে চড়ে তাদের ব্রিগেড জেনারেল পাশ দিয়ে চলে গেল। দ্বিতীয় ব্যাটারির পাশে থেমে সে চিৎকার করে এমন কিছু বলল যা কেউ বুঝতে পারল না। র্যাবোভিচ সহ কয়েকজন অফিসার ঘোড়া ছুটিয়ে তার কাছে গিয়ে হাজির হল। রক্তমাখার চোখ দুটি পিটপিট করে জেনারেল শুধালো, সবকিছু ঠিক আছে কি? কেউ কি অসুস্থ হয়ে পড়েছে? জেনারেল ছোটখাটো দুর্বল মানুষ। সকলের জবাব শুনে সে ঠোঁট কামড়ে কি যেন ভাবল। তারপর একজন অফিসারকে বলল, তোমার তৃতীয় কামানের একজন অশ্বারোহী তার হাঁটুবন্ধনটা খুলে গাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে, রাস্কেল। তাকে সতর্ক করে দিও। র্যাবোভিচের দিকে চোখ তুলে বলল, তোমার ব্রিচেসের ফিতেগুলো বড্ড বেশি লম্বা মনে হচ্ছে। জেনারেল আরও কয়েকটি বিরস মন্তব্য করল, তারপর লবিৎকোর দিকে তাকিয়ে মুচকি হাসল। হারে লেফটেন্যান্ট লবিৎকো, আজ তোমাকে বড়ই মনমোরা দেখাচ্ছে। মাদাম লোপুখোফের তার জন্য হাউতাশ করছো নাকি? হ্যাঁ, শোনো হে তোমরা, ও তো মাদাম লোপুখোভের জন্য হেদিয়ে মরছে। মাদাম লোপুখোভ বেশ হৃষ্টপুষ্ট গড়নের উঁচু লম্বা মহিলা, অনেক আগেই 40 পেরিয়ে গেছে। যে কোনো বয়সের বড়সড় মেয়ে মানুষের প্রতি জেনারেলের নিজেরই একটা টান আছে, তাই নিজের অফিসারদের সম্পর্কেও সেই সন্দেহের ভাবটা তার আছে। সকলেই সশ্রদ্ধ ভঙ্গিতে হেসে উঠল। একটা খুব রসের কথা বলতে পারার সুখে জেনারেল উচ্চ হাসিতে ফেটে পড়ল। কোচোয়ানের পিঠে একটা টোকা মেরে সকলকে অভিবাদন জানালো। গাড়িটা চলতে শুরু করল। জেনারেলের গাড়ির পেছনে ধাবমান ধুলোর মেঘের দিকে তাকিয়ে র্যাবোভিচ ভাবতে লাগল, আমি যা কিছু স্বপ্ন দেখছি, যা কিছু এখন আমার কাছে অসম্ভব ও স্বর্গীয় বলে মনে হচ্ছে, আসলে সবই তো অতি সাধারণ, খুবই সাধারণ। এরকমটা সকলের জীবনেই ঘটে থাকে। এই জেনারেলের কথাই ধরা যাক। তিনি যখন যুবক ছিলেন তখন তিনিও ভালোবেসেছেন, কিন্তু এখন তিনি বিয়ে করেছেন, তার ছেলে মেয়ে আছে। ক্যাপ্টেন ওয়াচারও বিবাহিত, স্ত্রী তাকে ভালোবাসে, যদিও তার গর্দানের পিছনটা কুৎসিত ও লাল, আর কোমর বলে কিছুই তার নেই। সালমানভ রুক্ষ প্রকৃতির লোক, একটা তাতার বিশেষ। তারও তো একটা প্রেমের ব্যাপার ছিল, যা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। আমিও তো আর 10 জনের মতো, আগে হোক আর পরে হোক অন্য সকলের পথেই তো আমাকে চলতে হবে। সে একজন সাধারণ মানুষ, তার জীবনটাও সাধারণ। এই চিন্তাই তাকে খুশিতে ও উৎসাহে ভরিয়ে তুলল। এখন সে তার প্রেমিকার ও নিজের সুখের ব্যাপারে যা খুশি তাই ভাবতে পারে। তার কল্পনা যেমন খুশি উদ্দাম হয়ে উঠতে পারে। সেদিন সন্ধ্যায় সেনাবাহিনীটি যখন লক্ষ্যস্থলে পৌঁছল, যে যা তাঁবুতে বিশ্রাম নিতে গেল, তখন র্যাবোভিচ
মেরজিলিয়াকভ ও লোবিৎকো একটা ট্রাঙ্কে টেবিল বানিয়ে তার চারপাশে গোল হয়ে খেতে বসল। মেরজিলিয়াকভ খাচ্ছে ধীরে সুস্থে, ভালো করে চিবিয়ে চিবিয়ে, আর হাঁটুর উপরে প্রিয় খবরের কাগজখানা বিছিয়ে পড়ে চলেছে। লবিৎকো সারাক্ষণ কথা বলছে আর একের পর এক গ্লাস ভর্তি করে চলেছে। এদিকে রাভোভিচ সারাটা দিন দিবাস্বপ্নের ঘোরে কাটিয়ে নিঃশব্দে গ্লাসে চুমুক দিচ্ছে। 3 গ্লাসের পরেই তার নেশা ধরল, আর নেশার ঘোরেই নিজের নতুন অনুভূতির কথাটা বন্ধুদের জানাবার লোভটা সংবরণ করতে পারল না। রাবেকের বাড়িতে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে বুঝলে। আমি তো বিলিয়ার্ডের ঘরে ঢুকলাম বুঝলে। চুম্বনের গল্পটা সবিস্তারে বলে 1 মিনিটের মধ্যেই সে নিশ্চুপ হয়ে গেল। 1 মিনিটেই সম্পূর্ণ গল্পটা বলা হয়ে যাওয়ায় ভীষণ অবাক হয়ে গেল সে। ভেবেছিল গল্পটা শেষ হতে রাত কেটে সকাল হয়ে যাবে। লবিৎকো নিজে অনেক মিথ্যাই বলে, তাই কারো কথাই বিশ্বাস করে না। সব কথা শুনে সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কপট হাসি হাসল। মেরজিলিয়াকভ 1 মুহূর্তের জন্য ভ্রু দুটো কুঁচকাল, তারপর কাগজ থেকে চোখ না তুলেই শান্ত গলায় বলল, তাকে এভাবে জড়িয়ে ধরার আগে মহিলাটির উচিত ছিল একবার তার নাম ধরে ডাকা। নিশ্চয়ই মাথার কোনো গোলমাল আছে, অথবা হ্যাঁ, রাভোভিচ স্বীকার করল, নিশ্চয়ই তার মাথায় গোলমাল আছে। নাটকীয় ভঙ্গিতে তাকিয়ে লোবিৎকো বলল, এরকম একটা ব্যাপার একবার আমার জীবনেও ঘটেছিল। গত বছর আমি কভনো যাচ্ছিলাম, কেটেছিলাম একটা 2য় শ্রেণীর টিকিট। গাড়িটায় এত বেশি যাত্রী বোঝাই ছিল যে ঘুমোনো অসম্ভব। কন্ডাক্টরকে 50 কোপেক দিলাম, সে আমার মালপত্র তুলে আর একটা কামরায় নিয়ে গেল। আমি শুয়ে পড়ে মাথা ঢাকলাম। কামরাটা অন্ধকার। হঠাৎ বুঝলাম কে যেন আমার কাঁধে হাত রাখল, তার নিঃশ্বাস পড়ল আমার মুখে। হাতটা তুলতেই একজনের কনুইতে লাগলো। চোখ মেলে দেখলাম আমার সামনে একটি নারী। কল্পনা করতে পারো? কালো চোখ, নোনা সামন মাছের মতো লাল ঠোঁট, গভীর আবেগে তার নাসারন্ধ্র কাঁপছে, বুকটা দেয়ালের মতো। মেরজিলিয়াকভ তার কথায় বাধা দিল, মাফ করো, বুকের ব্যাপারটা না হয় বোঝা গেল, কিন্তু অন্ধকারে তুমি তার ঠোঁট দেখলে কেমন করে? নিজের মিথ্যা জাল কেটে বের হবার জন্য লবিৎকো মেরজিলিয়াকভের ক্ষীণ বুদ্ধির দরুন হো হো করে হেসে উঠল। তার এই বিদ্রূপে আহত হয়ে রাভোভিচ দুজনের কাছ থেকেই দূরে সরে গিয়ে শুয়ে পড়ল। প্রতিজ্ঞা করল আর কখনো নিজের গোপন কথা কাউকে বলবে না। শুরু হলো তাঁবুর জীবন, একটা দিন অবিকল আর একটা দিনের মতো। সর্বক্ষণ রাভোভিচ একটি প্রেমে পড়া পুরুষের মতোই ভাবনা চিন্তা কাজকর্ম করতে লাগল। প্রতিদিন সকালে আর্দালি যখন তাকে প্রাতঃকৃত্যে জিনিসপত্র এনে দিত, তখনই সে মাথায় ঠান্ডা জল ঢালত। সর্বদাই মনে করত তার জীবনেও শুভ ও আতপ্ত কিছু আছে। সন্ধ্যায় সহকর্মীরা যখন প্রেম ও নারী নিয়ে কথাবার্তা শুরু করত, তখন সে কান পেতে শুনত, তাদের আরও কাছে গিয়ে বসত, আর মুখে এমন একটাই ভাব ফুটিয়ে তুলত যেন একটি সৈনিক সেই যুদ্ধেরই বিবরণ শুনছে যেখানে সে নিজে যুদ্ধ করেছে। আর যেসব সন্ধ্যায় অফিসাররা অতিরিক্ত মাত্রায় মদ খেয়ে লোবিৎকোর নেতৃত্বে গ্রামে গিয়ে ভালোবাসার হামলা চালাত, রাভোভিচও সেই হামলায় যোগ দিত। কিন্তু প্রতিবারই নিজেকে ভীষণ দোষী মনে হতো, আর সেই ক্ষণিকের প্রিয়ার কাছে অনুতপ্ত অন্তরে ক্ষমা চেয়ে নিত। কোনো অলস প্রহরে অথবা নিদ্রাহীন রাতে যখন তার মনে পড়ত তার শৈশব, বাবা মা ও প্রিয়জনের কথা, তখনই অনিবার্যভাবে তার মনে পড়ে যেত মেস্তেস্কি, পাশ কাটিয়ে চলা ঘোড়াটি, ভন রাবেক ও তার স্ত্রী, যাকে দেখতে সম্রাজ্ঞী ইউজেনির মতো, একটা অন্ধকার ঘর ও দরজায় এক ঝিলিক আলো স্মৃতি। 31 আগস্ট সে শিবির থেকে ফিরছিল, এবার নিজের ব্রিগেডের সঙ্গে নয়, মাত্র 2টি ব্যাটারি নিয়ে। সারাটা পথ সে এতই উত্তেজিত ছিল যেন নিজের বাড়িতেই ফিরছে। গভীর আবেগে তার বড়ই ইচ্ছা হলো যেন আরেকবার দেখতে পায় সেই বিচিত্র ঘোড়াটি, গির্জা, আন্তরিকতাবিহীন রাবেক পরিবার, আর সেই অন্ধকার ঘরটিকে। মানুষ প্রেমে পড়লে ভিতরকার যে কণ্ঠস্বর তাকে প্রায়ই ঠকায়, সেই কণ্ঠস্বর যেন তার কানে কানে বলল, প্রেমিকের দেখা সে পাবেই। তাই তার মনে অনেক প্রশ্ন জাগল। কেমন করে সে তার দেখা পাবে? তার সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলবে? সেই চুম্বনের কথা কি সে ভুলে গেছে? যদি শোচনীয় থেকেও শোচনীয়তর কিছু ঘটে, এমনকি সেই মহিলার দেখা যদি নাও মেলে, তাহলেও সেই অন্ধকার ঘরে ঢুকে স্মৃতির উমন্থন করতেও কত না সুখ সে পাবে। সন্ধ্যা নাগাদ সেই পরিচিত গির্জা ও সাদা গোলাবাড়িটা দূর দিগন্তে দেখা দিল।
রাবোভিচের বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগল। পাশের অশ্বারোহী অফিসারটি তাকে কি যেন বলল তা সে শুনতে পেল না। জগৎ সংসারের সবকিছু তার কাছে ম্লান হয়ে উঠল। সাগ্রহে সে দেখতে লাগল দূরে নদীর জল ঝিলমিল করছে। দেখতে পেল জমিদার বাড়ির ছাদ, পায়রা খোপে অসংখ্য পায়রা, অস্ত সূর্যের আলোয় তাদের পাখনা থেকে সোনার রং ঝরে পড়ছে। একসময় তারা গির্জায় পৌঁছাল। কোয়ার্টার মাস্টারের ঘোষণা শেষ হলো। সে আশা করে আছে গির্জার পিছন থেকে একজন অশ্বারোহী এসে তাদের চায়ের নিমন্ত্রণ করবে, কিন্তু কোয়ার্টার মাস্টারের প্রতিবেদন শেষ হলে অফিসাররা ঘোড়া থেকে নেমে যার যার বাসস্থানে চলে গেল। কোনো সংবাদবাহক এলো না। ভন রাবেক তার চাকরদের কাছে শুনবেন যে আমরা এসে গেছি, আর অমনি আমাদের ডেকে পাঠাবেন। নির্দিষ্ট ঘরের দিকে হাঁটতে হাঁটতে রাবোভিচ এই কথাই ভাবছিল। কেন যে তার সহকর্মীরা মোমবাতি ধরাচ্ছে, আর কেনই যে আর্দালিরা সমভার গরম করছে, তার মাথামুন্ডে কিছুই সে বুঝতে পারছে না। তীব্র দুশ্চিন্তায় সে ছটফট করতে লাগল। শুয়ে পড়ল বিছানায়। শুয়ে আবার তখনই জানালা দিয়ে তাকালো সংবাদবাহক আসছে কিনা দেখতে, কিন্তু কেউ এলো না। সে আবার শুয়ে পড়ল। আধ ঘন্টা পরে আবার উঠে বসল। অস্থিরতার জন্য চুপচাপ বসে থাকতেও পারল না। ঘর থেকে বেরিয়ে গির্জার দিকে হাঁটতে লাগল। সম্মুখের স্কোয়ারটা অন্ধকার ও নির্জন। নদীতে নামার পথের ঠিক মাথায় 3টি সৈন্য নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রাবোভিচকে দেখে চমকে উঠে তারা স্যালুট করল। সেও স্যালুট করে পরিচিত পথ ধরে নেমে গেল। নদীর এপার থেকে ওপার পর্যন্ত আকাশে লালের বন্যা বয়ে যাচ্ছে। চাঁদ উঠছে। 2টি গ্রাম্য স্ত্রীলোক সবজি বাগানে ঘুরে ঘুরে বাঁধাকপির পাতা ছিঁড়ছে আর উঁচু গলায় কথা বলছে। সবজি বাগানের পিছনে মাথা তুলে আছে কয়েকটা কুঁড়ে ঘরের কালো ছায়া। নদীর এপারে সবকিছুই মে মাসের মতো একই রকম আছে। পথ, ঝোপঝাড়, জলের ওপর নুয়ে পড়া উইলো গাছ। কেবল সেই সাহসী নাইটিঙ্গেলের ডাক শোনা যাচ্ছে না, আর সেই পপলারের নতুন পাতা ও নতুন ঘাসের গন্ধ। বাগানে পৌঁছে দেখল সেটাও অন্ধকার, নিস্তব্ধ। তার চোখে পড়ল কেবল বার্চ গাছের সাদা কাণ্ডগুলি আর পথটার শুরু। তার ওপারে সবকিছুই ডুবে আছে নিরেট কালোর মধ্যে। সে সাগ্রহে কান পাতল, চোখের দৃষ্টিকে প্রসারিত করল। একটি শব্দ শোনার বা একটি আলো দেখবার আশায় প্রায় 15 মিনিট এইভাবে দাঁড়িয়ে থেকে পা টানতে টানতে এগিয়ে গেল। পৌঁছালো নদীর কাছটায়। সেখানেই পরিবারের স্নানঘর। বড় বড় তোয়ালে ছোট সেতুটার রেলিংয়ে শুকোতে দেয়া হয়েছে। সেতুর ওপর উঠে 1 মিনিট সেখানে দাঁড়ালো। অলসভাবে একটা তোয়ালে নিয়ে নাড়াচাড়া করল। নিচে জলের দিকে তাকালো। নদীটি কলকল শব্দে খরস্রোতে বয়ে চলেছে। লাল চাঁদের প্রতিচ্ছবি পড়েছে বাঁদিকের তীরের কাছে। ছোট ছোট ঢেউয়ের আঘাত লেগে সে ছবি ক্রমশ ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে বুঝি ছবিটার টুকরো টুকরো হয়ে স্রোতের টানে ভেসে চলেছে। দ্রুত চলমান জলস্রোতের দিকে তাকিয়ে রাবোভিচ ভাবল, কি নির্বোধ, কি নির্বোধ, কত বড় নির্বোধ। যেহেতু এখন আর তার আশা করার কিছুই নেই, তাই চুম্বনের ঘটনা, তার ধৈর্যহীনতা, তার অস্পষ্ট আশা ও হতাশা সবকিছুই যেন নতুন অর্থ নিয়ে তার সামনে হাজির হলো। ভন রাবেকের কাছ থেকে যে কোনো দুধ এলো না। ভুলক্রমে যে নারী তাকে চুম্বন করেছে, তার সঙ্গে যে আর কোনোদিনও দেখা হবে না, এটা তার কাছে এখন আশ্চর্য বলে মনে হচ্ছে না। উপরন্তু যদি কখনো সে তার দেখা পায়, তো সেটাই হবে আশ্চর্য ঘটনা। নদীর জল কেন ছুটে চলেছে, কিসের জন্য, তা কেউ জানে না। মে মাসেও এই জল হয়তো ঠিক এইভাবেই বয়ে গিয়েছে। এই জল গিয়ে পড়েছে একটা বড় নদীতে, তারপর সমুদ্রে। তারপর সেই জল একসময় বাষ্প হয়ে বৃষ্টিতে পরিণত হয়েছে। হয়তো আজ সেই একই জল দেখছে। এ জল কোথায় ছুটে চলেছে, কিসের জন্য? সমস্ত জগৎ আর সমস্ত জীবনটাই মনে হলো যেন একটা দুর্বোধ্য, অর্থহীন পরিহাস। জলের উপর থেকে চোখ দুটিকে সরিয়ে সে এবার আকাশের দিকে তাকালো। আবার তার মনে পড়ল কেমন করে নিয়তি সেই বিচিত্র নারীর রূপ ধরে ভুল করে তাকে সোহাগ করেছিল। মনে পড়ল সারাটার গ্রীষ্মকাল সে দিবাস্বপ্ন দেখেই কাটিয়েছে। কত ছবি সে মনে মনে এঁকেছে। আরও মনে পড়ল তার জীবনটা কি ভয়ঙ্কর দুর্ভাগ্যে ভরা, কত নিঃস্ব, কত বর্ণহীন। নিজের নির্দিষ্ট বাড়িতে পৌঁছে কোনো অফিসারকেই সেখানে দেখতে পেল না সে। তার আর্দালি জানালো তারা সকলেই জেনারেল ফন্ট্রিয়াবকিনের বাড়িতে গেছে। সেখান থেকে একটি অশ্বারোহী দূত এসে তাদের নিয়ে গেছে। মুহূর্তের জন্য তার অন্তরটা উজ্জ্বল হয়ে উঠল।
কিন্তু পরক্ষণেই সেই ঔজ্জ্বল্যকে নিভিয়ে দিল সে। বিছানায় শুয়ে পড়ল। ঈর্ষা বোধ হলো নিয়তির ওপর। আর বুঝি ওই নিয়তির ওপর প্রতিশোধ নিতেই ভন রাবেকের বাড়ি যেতে অস্বীকার করল।